নমস্কার, আমি পারাদীপ। আজ চলে এসেছি নেতা নয় জনতা নিয়ে বালুরঘাটে। উত্তরবঙ্গের বালুরঘাট এমন একটা আসন যে আসনটা একটা সময় এসসি রিজার্ভ ছিল। 2009 সাল থেকে এই আসন হয়ে যায় ফ্রি কনস্টিটিউয়েন্সি, আর তখন থেকেই এই আসনের চরিত্র বদল হতে শুরু করে। এবার বালুরঘাট আসনে প্রায় 13 লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সামনেই লোকসভা ভোটের প্রাক্কালে এলাকার মানুষ, স্থানীয় বাসিন্দা, স্থানীয় ভোটার তারা তাদের কথা বলবেন। এবং এই মুহূর্তে বালুরঘাটে 2024-এর নির্বাচনে ত্রিমুখী লড়াই। আর এই ত্রিমুখী লড়াইতে যেমন একদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির সুকান্ত মজুমদার, আর এক সময়ের যে বাম দুর্গ বলা হতো বালুরঘাটকে, সেই আরএসপির জয়দেব সিদ্ধান্ত। আমি বালুরঘাট সম্পর্কে আরও দু চার কথা বলবো, কিন্তু এই মুহূর্তে সরাসরি চলে যাব এখানে যারা রয়েছেন তাদের কাছে। সামনে তো একটা নির্বাচন, ভোট তো দেবেন নাকি? তো কি কি ইস্যুতে ভোট দেবেন? ইস্যু হচ্ছে কর্মসংস্থান, গ্রামীণ গরিব মানুষের খেতমজুর যাদের তাদের এনরেগা কাজের দাবি, এবং আমাদের পশ্চিমবাংলায় যে ধরনের দুর্নীতি আজকে বর্তমান সরকার এই 11 বছর 12 বছর ধরে চালিয়ে গেছে তার বিরুদ্ধে, এবং দেশের সরকার যেভাবে আমাদের রাজ্য এবং গোটা দেশে বাইনারি করে ধর্ম এবং জাতপাতের নাম করে, আর সর্বশেষে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে আইন তৈরি করে মানুষকে ধোঁকা দিয়ে, পিছন দরজা দিয়ে ইলেকট্রাল বন্ডের নাম করে এবং পিএম কেয়ার এবং ডিয়ার লটারির নাম করে যেভাবে তোলা আদায় করেছে এই দুই সরকার, তার বিরুদ্ধেই আমরা আজকে ভোট দেওয়ার জন্য চেষ্টা করব। সামনে একটা নির্বাচন, লোকসভা নির্বাচন, দেশের ভোট, কেন্দ্রের ভোট, তো কি কি ইস্যুতে ভোট দেবেন? কেন্দ্রের যে সরকারটা চলছে আমরা সেটাকে বলছি একটা জুমলা সরকার। তার কারণ এর আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল যে বছরে 2 কোটি চাকরি দেবে প্রতি বছরে, আমরা সেটা দেখতে পাইনি। তারা বলেছিল যে প্রত্যেকটা লোকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবে, কারো অ্যাকাউন্টে 1 পয়সা ঢোকেনি। এই ধোঁকাবাজির বিরুদ্ধে আমাদের লড়াই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছেছে আর কি, সেই উন্নয়নকে সামনে রেখে আমাদের ভোটটা চলছে। এই মূলত এই ভোটটা হচ্ছে দেশের ভোট। দেশ কিভাবে শক্তিশালী হবে সেই নিরিখে, যে শক্তিশালী দেশ গড়ার লক্ষ্যে, এবং ভারতকে যেভাবে অর্থনৈতিক দিক থেকে ভারত আজকে বিশ্বের যে জায়গায় পৌঁছেছে, যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন নীতি, অর্থনৈতিক নীতিকে সামনে রেখে আমরা চাই না যে আমাদের এখানে আবার সেই ধর্ম নিয়ে যুদ্ধ চলুক। আমরা ধর্মের নিরিখে না, আমরা কর্মের নিরিখে ভোটটা দিতে চাই। তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত আমাদের কর্ম করেছে, তাতে বিশেষ করে আমাদের মহিলাদের জন্য, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে যারা মিড ডে মিলে রান্না করে তাদের, তারপরে যারা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার ভাইরা, তাদের জন্য যে সমস্ত যে বাজেটে যে সব উন্নয়ন করে যাচ্ছে, আমরা তার নিরিখেই ভোটটা দেব। কর্মসংস্থান, এবারের নির্বাচনে কর্মসংস্থান, অবশ্যই এখানে যারা রয়েছেন তাদের অনেকে যুব রয়েছেন, এবং যুবক সমাজ বা অল্প বয়সী যারা রয়েছেন, পড়াশোনা শেষ করে একটা সময় তো লেখাপড়া শেষ হওয়ার পরে চাকরি বাকরি করতে হবে, কর্মসংস্থানের দিকে এগোতে হবে। সত্যি আমাদের দেশে বা রাজ্যে, আমাদের এলাকায় কর্মসংস্থানের কি হাল? সামনে তো ভোট, কর্মসংস্থান যে অবস্থায় রয়েছে, কি মনে হয় ভোট দেওয়ার সময় এগুলো মাথায় থাকবে? অবশ্যই। সব থেকে আমি নিজে বেকার, আমি নিজে কাজ করি, ও দোকান আছে, হ্যাঁ, কেউ ডাকলে অনলাইনে কাজ টাজ করি। আমি একজন বেকার। আমি 2009 সালে গ্র্যাজুয়েশন পাস করার পর প্রথম এসএসসিতে বসি 10 সাল। তারপরে 11-র পর থেকে যখন প্রস্তুতি নিতে শুরু করলাম যে এসএসসিতে বসবো, চাকরি পাবো, তারপরে তো এসএসসি স্বপ্ন হয়ে গেল। তাছাড়া দেখলাম যে রেলে যে পরিমাণ নিয়োগ হতো, রেলে 1 লাখের উপরে শূন্য পদ ভ্যানিশ করে দিচ্ছে। এবার দেখছি যে প্রধানমন্ত্রীও কর্মসংস্থানের কথা বলে না, 2 কোটি চাকরির বছরে বছরে ভাওতা মেরে দিল। আর রাজ্যের সরকারও যে বলেছিল 2 লক্ষ করে বছরে চাকরি, তারও ভাওতা মেরে দিল। সুতরাং এখন আমরা দেখছি যে আমাদের মতো বন্ধুরা যারা কলকাতার ধর্ণা দিচ্ছে বছরের পর বছর, তাদের যা অভিজ্ঞতা খুবই খারাপ। কর্মসংস্থান সব থেকে বড় ইস্যু আমাদের কাছে, কারণ আমাদের এই মুহূর্তে কাজ চাই। আমার একটাই প্রশ্ন ওই দাদার কাছে, ওই দাদা নিজেও কিন্তু গঙ্গারামপুর গার্লস হাই স্কুলে চাকরি করে, আমি যতদূর জানি। তো তিনি নিজে কর্মসংস্থানের কথা বললেন, ঠিক আছে, সবই ঠিক আছে। আপনারা দেখবেন যে পশ্চিমবাংলায় চাকরি হয়েছে কিনা এতদিনে। আর মোদী সরকার কি বলেছিল, বছরে 2 কোটি চাকরি দিয়েছে। উনি একজন বড় এপ্রিল ফুল বানানোর মাস্টার। কেন্দ্রীয় সরকার হচ্ছে আমাদের মাদার ডিপার্টমেন্ট, ওখান থেকে যদি কর্মসংস্থানের কোনো ব্যবস্থা না হয়, রাজ্য সরকার, রাজ্যদের সীমিত ক্ষমতা, কেন্দ্রীয় সংস্থা তো চাকরি বিলুপ্ত করছে, রেলের বিলুপ্ত,
সমস্ত কেন্দ্রীয় সরকারি সংস্থা যদি বিলুপ্ত করে তা আমাদের সামান্য রাজ্য সরকার কি করবে? ভোটের আগে রাম মন্দির, এটা কি ভোটারদের প্রভাব ফেলবে? ভোটারদের রাম মন্দির করে মোদি শুধু একটা হিন্দু তত্ত্ব লাগিয়ে ভোট নিতে হচ্ছে, উন্নয়ন নেই জন্য, সেই জন্য শেষে রাম মন্দিরকে সামনে এনে মানুষের ভোট নিতে হচ্ছে। রাম মন্দিরটা কোনো রকম প্রভাবই পড়বে না। আমাদের বালুঘাটের মানুষ, প্রত্যেকটা মানুষ ধর্মনিরপেক্ষ রাজনীতি করতে চায়। মানুষের চাই হচ্ছে উন্নয়ন, যেটা আমাদের একজন সিনিয়র ব্যক্তি বলল যে আজকে কেন্দ্র সরকারের তরফ থেকে 2 কোটি বেকারের বছরে চাকরি দেওয়ার কথা ছিল, সেই চাকরিটা কোথায় গেল সেই কৈফিয়তটা আগে দিতে হবে। আমরা চাই বালুঘাটের লোক এমন একজন ব্যক্তিকে আমরা চাই যে আমাদের হয়ে যেন দিল্লিতে কথা বলতে পারে। আমাদের এর আগের 5 বছর যিনি এই বালুঘাট লোকসভা থেকে যিনি জিতে পার্লামেন্টে গিয়েছিল, তিনি এই জেলার জন্য কি কাজ করেছে তার আমরা কৈফিয়ত চাই। উত্তরবঙ্গের মানুষের একটা বরাবরের দাবি ছিল এইমস। ভোট গেছে, ভোট এসেছে, প্রার্থীরা এসেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, ভোট চলে গেছে, কেউ জিতেছেন কেউ হেরেছেন, কিন্তু এইমস কিন্তু আপনারা পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে, আশা করি ভবিষ্যতে সেটা হয়েও যাবে উত্তরবঙ্গে। এলাকার যিনি সাংসদ শেষ কবে দেখেছেন? আমি তো চোখে পড়েনি এলাকার সাংসদ, 5 বছর ছিলেন উনি, কি করেছেন উনি 5 বছরে? বলছেন যে করব, কিন্তু কি করেছেন? সাংসদ যিনি গতবার নির্বাচিত হয়েছিলেন, 5 বছরে 25 কোটি টাকা, সেই 25 কোটি টাকার কি উন্নয়ন হলো? আমাদের জেলাতে তো কোনো উন্নয়নই চোখে পড়ছে না। তাহলে আমাদের এটা হিসাব চাই আমরা। আমাদের যিনি এমপি তাকে তো আমাদের, আপনি শুনলেন, অনেকের কাছেই শুনলেন, কেউ তো চোখেই পড়েনি তাকে, কিন্তু তাকে যে বাতি দিয়ে আমাদের খুঁজতে হয়। কিছুদিন আগে আপনাদের বালুঘাটে একটা উনি ভোট প্রচারে দেখেছেন যে ওনার ওয়ার্ডে আপনারা দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে যে যদি ওনার পাড়াতেও যদি ঠিক মতো ঘুরতো তাহলে ওই কথাটাকে শুনতে হতো না। যখন উনি ভোট চাইছে ওনাকে বলছে হ্যাঁ তোমাকে ভোট দিব আর তুমি গ্যাসের দামটা আবার বাড়াও। নিয়োগ দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, ভুড়ি অভিযোগ, কি উত্তর দেবে? যে দুর্নীতি বিষয়ে বিচারক ছিলেন তিনি এখন বিজেপিতে, তাহলে আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা কোথায় থাকবে বলুন আপনি? কোথায় থাকবে বিচার ব্যবস্থার প্রতি আস্থা? হ্যাঁ, অনেকের চাকরি বাতিল হয়েছে, কিন্তু তারা কিন্তু আবার চাকরি পেয়েছে। কে করেছে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এখন বিজেপির ক্যান্ডিডেট তমলুকের। তাহলে বিচার ব্যবস্থার প্রতি আমাদের পশ্চিমবাংলায় হোক বা ইন্ডিয়ায়, ভারতবর্ষে হোক, বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই। এবং কেন্দ্রীয় এজেন্সি যে রয়েছে ইডি, সিবিআই থেকে শুরু করে, তার প্রতি পশ্চিমবঙ্গের বা ইন্ডিয়ার কারো কোনো আস্থা নেই। কারণ আমরা দেখেছি আমাদের সাংসদ নিজে ওপেন মঞ্চে বলছে ইডি, সিবিআইয়ের ভয় দেখাচ্ছে। দুর্নীতি করলে, চুরি করলে পুলিশ ধরবে না, এইটা আজকে এই রাজ্য সরকারের অনেক মন্ত্রীরা আজকে জেলে আছে। একজন ব্যক্তি জেলে কখন যায়? যখন তার নামে দুর্নীতি থাকে। বালুরঘাটের নির্বাচন এবার ত্রিমুখী লড়াই। 26 তারিখ অর্থাৎ 26শে এপ্রিল বালুরঘাটের নির্বাচন। মানুষ এখানকার কেমন এমপি চান, কেমন সাংসদ চান? যেই মানুষটা দিল্লিতে গিয়ে আমাদের বালুরঘাটের সম্বন্ধেই বলবে সেই মানুষকে আমরা চাই। আমরা চাই যে মানে এলাকায় উন্নয়ন হোক, সেরকম সাংসদ চাই, আর সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে সেই উন্নয়নটা হবে আমরা জানি। বসছেন রাজনীতিবিদ এবং আমাদের গঙ্গারামপুরের ভূমিপুত্র, আমরা তাকে চাই। বালুরঘাটের লোক সিদ্ধান্ত নিয়েছে কাকে সাংসদ হিসাবে পুনরায় নির্বাচন করবে, যোগ্য জবাব হবে ব্যালটে। আমরা এমন একজন সাংসদকে চাই যিনি কাজ করবেন, কাজের মানুষ হবেন, কাছের মানুষ হবেন। এখনকার যিনি সাংসদ আছেন তাকে তো দূরবীন দিয়ে খুঁজতে হয়, সুতরাং আমরা চাই যাকে সবসময় আমরা কাছে পাবো সেই রকম একজন সাংসদ, যাকে আমরা সবসময় পাবো, কোনো দরকারে যাকে আমরা কোনো কথা বলতে পারবো সেরকম লোককে আমরা সবসময় চাই, যাতে খুঁজতে না হয় আমাদেরকে। আমরা চাই বিগত বিদায়ী যিনি সংসদ ছিলেন তিনি আবার পুনরায় আসুক, এবং উনি 2 বার ভারতবর্ষের পার্লামেন্ট থেকে সংসদ রত্ন পেয়েছেন, আগামী দিনে তিনি হ্যাট্রিক করবেন। এমন একজন সাংসদ চাই যে গরিব মানুষের জন্য দিল্লিতে কথা বলবে। নেতা নয় জনতা নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হয় না, কিন্তু সময় শেষ। তাই নেতা নয় জনতা নিয়ে আজ বালুরঘাটে থেকে আমি পারাদীপ এখন বিদায় নিচ্ছি।